So, it is a pleasure to attend this two-day conference. Now, in this session, our speaker is Dr. Muhammad Abdul Wahab. He is now principal of Dewan Abdul Ghani College, Horirampur, Dakshin Dinajpur. As you know, he worked also as chairman of West Bengal School Service Commission Northern Region from 2011 to 2015. He was formerly the teacher in charge of Samsi College, Malda. He also taught there as associate professor and head in the Department of English for a very long time, from 2002 to 2024. He also taught for some time at Walpara College in Assam. His educational career is like this. He did his master's from North Bengal University and his PhD from University of Gaurbanga. He is a researcher of the history, language and culture of the Gaurbanga region. He is also the secretary of Gaurbanga Literary Foundation. He is a Shersabadia activist and scholar also. He's not reading books related to শেরশাবাদিয়া আর শেরশাবাদ ও শেরশাবাদিয়া একটি জনজাতির ইতিহাস নির্মাণ। কাফের কবিতার পোশালু, a picnic of infidel poetry, an anthology of poems in Shersabadia language, and Shersabadia Probad Bagdhara Chora. And of course, he has presented, as usual, papers in various national and international conferences. So, today's topic, as you know, is the whispers of the vulnerable, Muslim identities in the artistic and literary landscape of Gaurbanga. Although here the title is in English, he has informed that he would speak in Bengali. পেপার যারা প্রেজেন্ট করেছেন, উপস্থিত যতজন আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। আমি দেশের কাছে খুব কৃতজ্ঞ এই কারণে যে আমি যে গৌরবঙ্গ এবং সেখানকার ভাষা সংস্কৃতি নিয়ে যে কাজ করি, এটার প্রথম স্বীকৃতি আমাকে কিন্তু বেশ দিয়েছে। বেশ ভাষা সম্মান 2021 প্রথম এই সম্মানটা কিন্তু আমাকে তারা দিয়েছিলেন, যেহেতু মার্জিনাল ল্যাঙ্গুয়েজ গৌরবঙ্গের, যেটাকে বাংলার একটা ডায়ালেক্ট বলা হয়, যদিও উপভাষা আর ভাষার পার্থক্য খুব ক্ষীণ আর কি। তা সত্ত্বেও শেরশাবাদি নিয়ে চর্চা করার জন্য তারাই কিন্তু প্রথম আমাকে সম্মান দিয়েছেন এবং সেই অনুপ্রেরণা দিতে দিতে কিছু কাজ করতে করতে সেটা কিন্তু এই যে আসন্ন ভবনের যেটা কলেজ সার্ভিস কমিশন, সেখানে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সংস্থা, তারা গত বছর কিন্তু ডেকেছিলেন শেরশাবাদি ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য। আর আপনাদের একটু খুশি শেয়ার করছি, সেটা হলো যে এই বছর মার্জিনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে যারা, তাদের 4 জনকে পশ্চিমবঙ্গের সম্মানিত করবে এই বছর 8 ডিসেম্বর তারা। তো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই সংস্থার তরফ থেকে আমাকে ইনফর্ম করা হয়েছে। তো বেশ কিন্তু শুরুটা করেছে। তো প্রথমেই আমার বিষয় যেটা, সেটা whispers of the vulnerable, মুসলিম আইডেন্টিটিজ ইন দ্য আর্টিস্টিক অ্যান্ড লিটারি ল্যান্ডস্কেপ অফ গৌরবঙ্গ। বিপন্ন বা দুর্বলদের যে ফিসফিসানি গৌরবঙ্গের শৈল্পিক ও সাহিত্যিক ভূদৃশ্যে মুসলিম পরিচয়, এটার উপর লিমিটেড কিছু কথা বলবো, কারণ 45 মিনিট থাকলেও আমার হাতে এখন 30 মিনিটের কম আছে। 30 মিনিট 25 মিনিট আছে, যার আমি 1 ঘন্টার মধ্যে এটাকে বা 25 মিনিটের মধ্যে চেষ্টা করছি। গৌরবঙ্গ এই শব্দটা নিয়ে একটু কথা বলার আছে, কারণ গৌরবঙ্গ এই শব্দটার যেমন গৌরবঙ্গ ইউনিভার্সিটি হয়েছে,
কিন্তু মানে পলিটিক্যালি এই গৌড়বঙ্গ শব্দটার ফাংশন খুব বেশি নেই। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, উত্তরবঙ্গের একটা রাজনৈতিক একটা গুরুত্ব আছে। দক্ষিণবঙ্গ যেহেতু কলকাতার কেন্দ্রিক, কলকাতার রাজধানী, সুতরাং বিভিন্ন সুযোগ সুবিধার অধিকারটা তারা পায়। কিন্তু গৌড়বঙ্গ নামের যে স্পেস, জিওগ্রাফিক্যাল যে ল্যান্ড, সেইটা মানে স্যান্ডউইচড অবস্থায় আছে, না দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে। স্বাভাবিক কারণে সব থেকে মানে মার্জিনাল ভালনারেবল শব্দটার যদি একটা ব্যাপার থাকে, তাহলে কিন্তু এই দোদুল্যমানতা যেটা প্রিকারিটি, সেইটা কিন্তু গৌড়বঙ্গ এই শব্দটার মধ্যে, কনসেপ্টের মধ্যে কিন্তু পাচ্ছি, মানে বঞ্চনার দিক থেকে। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ এবং মালদা পশ্চিমবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া দুটি জেলা, মুসলিম অধ্যুষিত। এদিক দিয়েও বলা যেতে পারে যে গৌড়বঙ্গ রিজিয়নের যে পলিটিক্যাল এবং ইকোনমিক দিক দিয়ে এরা ভীষণভাবে যে ভালনারেবল, আর সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার। পশ্চিমবঙ্গ যখন স্বাধীন হয়, মানে পূর্ববঙ্গ আলাদা হয়ে যাচ্ছে, সেই সময় উত্তরবঙ্গ বলতে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, মালদাটা ছিল না উত্তরবঙ্গ। কারণ হলো মাঝখানে যেটা চিকেন নেক বলা হয়, ইসলামপুর সাব ডিভিশন অফ পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, যেটা 1956 সালে যেটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে কানেক্ট করা হচ্ছে। তো সেই সাব ডিভিশনটা মানে ডালকোলা থেকে শুরু করে বা তারও এইদিকে রায়গঞ্জ, যেটা একটু পরে গিয়ে সেখান থেকে শুরু করে মোটামুটি ইসলামপুরের পরে চোপড়া ওই সব পর্যন্ত, এই জায়গাটা যখন মানে ঢুকে নিত, তখন কিন্তু উত্তরবঙ্গ মানে জলপাইগুড়ি আনডিভাইডেড, কুচবিহার, দার্জিলিং জেলা। মালদাটা কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গেই কিন্তু অ্যাটাচ ছিল। তো পরে যখন এটা কানেক্ট হলো আর কি বিহার থেকে, তারপরে মালদাটা কিন্তু এমন একটা জায়গাতে পড়লো, উত্তরবঙ্গে ধরা হয়, কিন্তু উত্তরবঙ্গের ফ্যাসিলিটি গুলো কিন্তু মালদায় আস্তে আস্তে দেখা হলো যে শেষের দিকটা। মুর্শিদাবাদটাও তাই, দক্ষিণবঙ্গে ধরা হয় কিন্তু বঞ্চনার দিক দিয়ে দক্ষিণ মানে মুর্শিদাবাদটা খুব পিছনে। সুতরাং একটা পলিটিক্যাল ভয়, উত্তরবঙ্গে যেমন কামতাপুরি বা বিভিন্ন রকমের যে পলিটিক্যাল গোষ্ঠীগুলো আছে তাদের ভয়েস আছে, গৌড়বঙ্গের কিন্তু ভয়েস একেবারে মানে সাইলেন্স নিয়ে যেটা কথা হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এটা হলো গৌড়বঙ্গের কনসেপ্ট। গৌড়বঙ্গের কনসেপ্টের মধ্যে যদিও মানে বাংলাদেশের একটা অংশ ঢুকে আছে, মানে মালদা ভাগ হয়ে গেছে যেহেতু, চাঁপাইনবাবগঞ্জ সেটাও গৌড়বঙ্গের আন্ডারে। দিনাজপুর মূল শহর, দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেটা উপরে চলে গেছে। সুতরাং ওইটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ সাব ডিভিশনটা, কিন্তু যেই জিনিসটা আমাদের প্রায় গৌড়বঙ্গের টেরিটরির মধ্যে মানে ধরা হয় না, সেটা হচ্ছে বিহারের অংশটুকু, যেটা পূর্ণিয়ার একটা অংশ, আনডিভাইডেড পূর্ণিয়ার অংশ, কাঠিয়ার জেলাটা বর্তমানে, এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা। কারণ গৌড়ের আন্ডারে বেঙ্গল পাস যেটা ছিল, তেলিয়াগাড়ি যেটাকে বলা হয়, সেটা বর্তমানে সাহেবগঞ্জের মধ্যে পড়ছে। এই রিজিয়নটাকে বাদ দিয়ে কিন্তু গৌড়বঙ্গ কমপ্লিট হয় না। তো সে যা হোক, এটা গেল। মুসলিম শব্দটা আমি ব্যাখ্যা মানে যদিও এটা মুসলিম নিজেই একটা আইডেন্টিটি, কিন্তু রিজিয়ন ভিত্তিক আইডেন্টিটি গুলো একটু আলাদা হতেই পারে। যেমন শেখ সাগের আলী তার বক্তব্যের মধ্যে তুলে ধরছিলেন এই আব্দুল জব্বারের লেখা যে গল্পে 24 পরগনা বা সুন্দরবন রিজিয়নের একটা ব্যাপার, ঠিক তেমনি গৌড়বঙ্গের সাহিত্যিকদের কিংবা সেখানকার শিল্প সংস্কৃতিতে কিভাবে মুসলিম আইডেন্টিটি গুলো আছে, সেই জিনিসটা আমি একটু ছোট ছোট করে বলার চেষ্টা করব। মুসলিমদের গৌড়বঙ্গে মানে বখতিয়ার খিলজির যে গৌড়ের প্রশাসন বা সেখানে ঢোকা, সেইটা 1205 সালের দিকে। তো সেই সময় পীর জালালউদ্দিন তাবরিজ, তার মাধ্যমেই তো মানে শুরুয়াতটা হয়েছিল গৌড়বঙ্গে মুসলিমদের মানে প্রবেশটা। তো সেইখানে সেই যুগে লক্ষণ সেন এবং
শেখ শুভদয়া যাকে নিয়ে লেখা, মানে তখনকার যে একটা কাব্য শেখ শুভদয়া, সেটা আহ, হলায়ত মিশ্র নামের একজন সভাকবি, মন্ত্রী লক্ষণ সেনের, তিনি লিখছেন, এবং লক্ষণ সেনের লিখছেন সেটা লক্ষণ সেনের সঙ্গে জালালউদ্দিন তাবরিজির যে একটা রিলেশন, কথোপকথন, এইসব নিয়ে একটা কাল্পনিক টাইপের একটা পীরের মাহাত্ম্য নিয়ে সেখানে শেখ শুভদয়া লেখা হচ্ছে। আহ, তো সুতরাং সাহিত্যের মধ্যে মানে সেই সময়ের যে স্ট্রং মুসলিম ভয়েস পলিটিক্যাল কারণে সুলতানি যুগে, সেইটা তো আমরা পাই না। এমনকি সেইটাকে ওয়েলকাম করা হচ্ছে, বিশেষ করে তৎকালীন যে শূদ্র কিংবা বৌদ্ধ, যাদেরকে ব্রাহ্মণ শাসনের সময়, সেন শাসনের সময় যে নিপীড়ন করা হয়েছিল, তো সেই সময় যে ওয়েলকাম করছে মুসলিম শাসনটাকে, মুক্তির এই হিসাবে আমরা সবাই জানি যে সেই সময় কিন্তু রামাই পণ্ডিত শূন্য পুরাণের মধ্যে সেই জিনিসটা তুলে ধরছে। আহ তো সে যা হোক, তখনকার যে পীরের মাহাত্ম্য থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পীর কিংবা বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো মুসলিম সমাজের মধ্যে ঢুকে আছে, সেটা নিয়ে আধুনিক সময়েও কিন্তু লেখালেখি হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমি নিহারুল ইসলামের, মুর্শিদাবাদের নিহারুল ইসলাম যিনি গল্পকার, তার জেনা নামের একটি গল্প ছিলাম। সেখানে কিভাবে একজন পীর অন্য গ্রামে এসে সেখানকার মানুষ, মানে অন্ধভক্তদের মাধ্যমে, মানে নারীদের মাধ্যমে ওদের শরীরকে টিপিয়ে নিচ্ছে বা মেসেজ করছে, সেই মেসেজের মাধ্যমে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং জড়িয়ে পড়া, সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এবং সেইখানে গল্পের শেষের দিকে দেখতে পাচ্ছি জেনা নিয়ে সেই পীর ইমাম সাহেব যখন শাস্তির কথা বলছে, দুজন ধরা পড়েছে, তাদেরকে কিভাবে পানিশমেন্ট দেওয়া হলো, বিয়ে দেওয়া হলো, এইসব গল্পগুলো আছে। জেনার যে শাস্তি, সেই শাস্তির গল্প শোনাচ্ছে। তো সেইখানে সেই পীর দ্বারা যে ভিকটিম, তিনি দেখা যাচ্ছে তারপরে আবার তার দ্বারা সেবা নেওয়ার সময় সেগুলি প্রতিবাদ হচ্ছে, এবং সে প্রতিবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে মানে গল্পটা একটা ভৌতিক ভাবে শেষ হয়েছে, কিন্তু এটা পরিষ্কার যে আহ ভণ্ডামিটা কিন্তু ধরা পড়েছে ভক্ত যে তার যে সেবা করছিল, যখনই জেনার শাস্তির ব্যাপারটা জানলো, তখন আলটিমেটলি বোঝা যাচ্ছে যে পীরকে কিন্তু ভালো ধরনের পানিশমেন্ট ধোলাই কিছু একটা দিয়েছে। তো একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি মুসলিম বয়স নারীদের মধ্যে, মানে এই ব্যাপারগুলো নিয়ে। তারপরে সাদিকুল ইসলাম আমাদের মালদার, যিনি উপন্যাস লিখছেন, ক্লান্ত কাফেলা উপন্যাস লেটেস্ট যেটা, সেখানেও কিন্তু কিছু ইঙ্গিত এখানে দিয়েছেন। তো এটা গেল একটা দিক। যা ওই জিনিসগুলো নিয়ে আমি হয়তো বেশি এখানে আলোচনা করার কথা নয়। আমার মুসলিম আইডেন্টিটি তো একটা সিঙ্গেল আইডেন্টিটি, কিন্তু এর মধ্যেও যে পরতে পরতে বিভিন্ন যে আইডেন্টিটি গুলো আছে, মাঝহাবি, হানাফি, শাফি বা আহলে হাদিস, বিভিন্ন রকমের আইডেন্টিটি রিলিজিয়াস আছে। তারপরেও কালচারাল আইডেন্টিটি গুলোর মধ্যে যেমন শেরশাবাদী আইডেন্টিটি একটা কালচারাল আইডেন্টিটি। খোট্টা খোট্টা মুসলিম, সেখানে হিন্দু ঢুকে আছে, কিন্তু খোট্টা মুসলিম একটা আইডেন্টিটি। উত্তরবঙ্গের বিশেষ করে সুরজাপুরি এবং রাজবংশী ভাষায় যে মুসলিমরা কথা বলে, নস্য শেখ যাদেরকে বলা হয়, সেটা একটা কালচারাল আইডেন্টিটি মুসলিমদের মধ্যে। এরপরেও প্রফেশনাল আইডেন্টিটি কতগুলো আছে গৌরবঙ্গের, বিশেষ করে আহ বসনি সম্প্রদায়। আর ওবিসি এই ফ্যাসিলিটি গুলো পাওয়ার ফলে এই আইডেন্টিটি গুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে। আগে তো ছিল না এই আইডেন্টিটি গুলো। মানে আমরা ছোট তো হয়তো আমি নিজেও জানতাম না আমি শেরশাবাদ, কিন্তু পরে বুঝতে পারলাম পড়াশোনার মাধ্যমেও, বা এই যে আন্দোলন সংরক্ষণ নিয়ে, সেইটা নিয়ে বুঝতে পারলাম যে আমরা শেরশাবাদ। তার মানে আইডেন্টিটির চেতনা, কনসাসনেসটা কিন্তু আগে ছিল না। এই সংরক্ষণের ব্যাপারটা মাথাচাড়া দেওয়ার পরেই কিন্তু আইডেন্টিটি গুলো গুরুত্বপূর্ণ হয়েছে। তো যাই হোক, এইগুলো নিয়ে সাহিত্যিক আলোচনা করার ব্যাপারটা রেয়ার, খুব রেয়ার। আমি মুসলিমদের বিশেষ করে সাদিকুল ইসলাম, যার কথা একটু আগে বললাম, পলুপোকার দেশে বলে একটা উপন্যাস লিখেছেন। সেইখানেও যেমন বসনির যে সম্প্রদায়, যারা পলু চাষ কিংবা সিল্কের সঙ্গে কানেক্টেড যে প্রফেশনাল গ্রুপটা, তাদের প্রসঙ্গগুলো এসছে কিছুটা। তো এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিসে চলে যাব, সেটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ
যে ব্যাপারটা। আর গৌড়বঙ্গের ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ভীষণভাবে মানে মার্জিনাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে তাচ্ছিল্য করা হয়, গুরুত্বহীন ভাবা হয়। মালদার যে ডায়ালেক্টটা সাধারণত শ্রমিক শ্রেণী কিংবা কৃষিজীবী মানুষ সাধারণভাবে যেটা যারা বলেন, এই ভাষাতেই কিন্তু সেখানকার লোকসাহিত্যটা তৈরি হয়েছে। সে লোকসাহিত্যের মেজর যে দুটো ফর্ম, সেটা হচ্ছে শেষাবাদী ভাষার যে দুটো লোক সংস্কৃতি লোকনাট্যের ফর্ম, সেটা হচ্ছে আলকাপ এবং গম্ভীরা। এটা এখনকার শুধু নয়, আমি 1938 সালের মালদা সেটেলমেন্ট সার্ভে রিপোর্টের যিনি লিখেছেন এমও কার্টার, সব জেলারই এরকম সার্ভে হয়েছে সেই সময়, ফার্স্ট সেটেলমেন্ট যেটা, কিন্তু তিনি মালদার এটা লিখতে গিয়ে শেরশাবাদী কমিউনিটি সম্পর্কে তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে। The Shershabadiyas have an intonation peculiar to themselves, the voice rising to a high pitch at the end of the sentence. This peculiarity is an unfailing source of satire at Gombhira and Alkaf performance. তো এই আলকাফ নিয়ে গৌড়বঙ্গেরই একজন লেখক, মুর্শিদাবাদের লেখক, আপনারা সবাই জানেন। একটু আগে এই শেখ সাগির আলী সাহেব তার একটা গল্প নিয়ে কথা বলছিলেন, গোঘটু গল্পটা, দা কাউ ইজ স্লটার্ড না কি যেন ছিল ইন দ্য নেম অফ। তো সেই গল্পের লেখক আর তিনি সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি কিন্তু আলকাপ নিয়ে একটা উপন্যাস লিখেছেন। সেখানকার ভাষা, সেখানে কিছু ডায়ালগ ঢোকানোর চেষ্টা করেছেন। যদিও তিনি অরিজিনালি কান্দির, কিন্তু তিনি আলকাপের সঙ্গে যেহেতু 6 বছর কাটিয়েছেন, আলকাপের মানে ফ্লুট বাজাতেন, সেই সঙ্গে তিনি মানে শেখাতেন কিভাবে এই ফোক যে ডান্স এবং থিয়েটার নিয়ে তিনি আলোচনা করতেন বা শেখাতেন। তো নিজে তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন যেহেতু আলকাপের। তার আগে একটা কথা বলিনি যে মালদার শেরশাবাদী মুসলিমদের যে অবদান এইসব জায়গায়, সেই অবদানের স্বীকৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্ষিতিমোহন সেন, আপনারা নামটা শুনে থাকবেন, সে বিখ্যাত একজন মানুষ। 1332 সালের আনন্দবাজার শারদিয়াতে তার একটা লেখায় হিন্দু মুসলমান, যেহেতু শেরশাবাদীরা মুসলমান, সেখানে প্রসঙ্গটা তিনি উল্লেখ করেছেন এবং সেখানে পরিষ্কার বলছেন যে মালদহের গম্ভীরা গান বহু মুসলমানের মুখে শুনেছি, যোগীর গান ময়নামতির কথা রচয়িতা অনেক মুসলমান, মালদহর কাছেই পূর্ণিয়া, সেই জেলায় মালদহের দিল্লি দেওয়ানগঞ্জের স্বর্গীয় গৌররাই মহাশয়ের আগ্রহে আমাকে একবার যেতে হয়। তারা আমার জন্যই বলুয়াই গানের ব্যবস্থা করলেন। গায়করা শেরশাবাদী মুসলমান, অথচ গান করছেন হরগৌরীর, শিব পার্বতীর গান। তো তার মধ্যে গম্ভীরা যেহেতু শিবের সঙ্গে কিছুটা কানেক্টেড, তো সেই প্রসঙ্গটা যা হোক আমি উল্লেখ করলাম এখানে। সৈয়দ মুস্তাফা সিরাজ আলকাপের মধ্য দিয়ে দুটো সম্প্রদায়কে এখানে জুড়েছেন। একটা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যেকার চাঁই সম্প্রদায়, যারা খোট্টা ভাষায় কথা বলে, এখানে উল্লেখই আছে। ওরা নিজেদের মধ্যে খোট্টাই বলিতে কথা বলে, আবার বাংলাও বলে। অনেক বছর আগে বিহার থেকে এসেছিলেন পেটের কারণ। এইসব প্রসঙ্গগুলো কিন্তু খুব পরিষ্কার করে সব মুস্তাফা সিরাজ বলছেন। এবং চাঁইদের মধ্যে যিনি আলকাপ সম্রাট ধনঞ্জয় সরকার, ঝাঁকসু নামে যার পরিচয় আমরা পাই, তো সেই ঝাঁকসু খলিফা, তাকে নিয়ে কিন্তু পুরো উপন্যাস। কিন্তু সেইখানে ঝাঁকসুর যিনি ওস্তাদ মনিরুদ্দিন খলিফা, সেটা হচ্ছে কালু খায়ের দিয়ার বলে একটা জায়গা, সেখানে অনেক বাস্তব চরিত্র, এগুলো সব অনেক বাস্তব চরিত্র, যাদেরকে নিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজ আলকাপ মায়া মৃদঙ্গ উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। তো সেইখানে একদিকে খোট্টা ভাষার ডায়ালগ রয়েছে, খুব ন্যাচারাল হইতে যখন তারা কথা বলছেন, আবার অন্যধারে শেরশাবাদিয়া ভাষায় কথা বলা মানুষ। তিনি শেরশাবাদিয়া শব্দটা ইউজ করেননি, তিনি যেটা বলছেন যে বাঘড়ি অঞ্চলের ভাষা, এই ভাষাটাকে বলছেন বাঘড়ি অঞ্চলের ভাষা। কারণ বাঘড়ি বলতে পদ্মা এবং ভাগীরথীর মাঝখানের যে অংশটা, আর ওই দিকটাকে উনি রাঢ় বলছেন। তো সে যা হোক, রাঢ়ের সংস্কৃতি ভাষার থেকে যে এখানকার সংস্কৃতি আলাদা, সেইটা আমরা দেখতে পাচ্ছি এখানে।
আর একটা হচ্ছে যে মুসলিম হওয়ার কারণে মুসলিম খলিফা যারা ছিলেন তাদের এই যে আলকাপে পার্টিসিপেট করা, নাচ করা, গান করা কিংবা ছেলেদের মেয়ে সাজা, এইসব জিনিসগুলোর এগেনস্টে তো মুসলিমদের ফতোয়া ছিল। সেই জায়গায় আমরা প্রায় দেখতে পাই যে হয়তো যুব বয়সে মুসলিম যারা আর্টিস্ট তারা কিন্তু একটু বয়স হচ্ছে তখন তারা পুরোপুরি তোবা করে ছেড়ে দিয়ে ফিরে আসছে। এতে এই প্রসঙ্গগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অর্থাৎ শিল্প সংস্কৃতির ক্ষেত্রে যে একটা রিলিজিয়াস যে ডগমা কাজ করছে বা সেগুলো যে প্রহিবিশন আসছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। আহ, যেমন চাই ভাষাতে কথা বলছে যখন আর যে মেন ক্যারেক্টার আর কি, ঝাকসু খলিফা, হাম বিভা নেই করিস শালিকো, এই যে চাই বলি খোট্টাই ভাষা কথা বলছে। আবার একই সঙ্গে তারা বাংলা বলছে অডিয়েন্সের সামনে, কিন্তু বলতে বলতে কোন মানে একটা অন্তরঙ্গ মানে যখন ইন্টিমেট হয়ে যাচ্ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু নিজের ভাষা বেরিয়ে আসছে খুব ন্যাচারাল হইতে। খুব শিক্ষিত যেহেতু তারা থাকতেন আর্টিস্টরা, এবং এই জায়গাটায় আলকাপের মজাটা ছিল। তো সেই জায়গায় আহ, যেমন ফজল নামের একটা আলকেপে মানে আলকা পারফর্মার, তিনি বলছেন যে আমার ঘেন্না লাগে, আমার খারাপ লাগে বাগড়ি অঞ্চলের বুলি এবার ফজরের মুখে অন্তরঙ্গ হয়ে ওঠার সময়গুলোতে ওর এমনি করে বুলি বদলে নেই, কেন নেই ওরা নিজেরাও বুঝে না। এই যে মাতৃবুলি শব্দটাকে ব্যবহার করছেন, মাতৃবুলির যে মজা শহীদ মুস্তাফা সিরাজ বলছেন। এবং এই যে ল্যাঙ্গুয়েজ সুইচ আমরা দেখতে পাচ্ছি, মানে ভালনারেবল যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি পারফরমেন্সের মধ্য দিয়ে। তো যা হোক, ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টেশনটা বিশেষ করে লিঙ্গুইস্টিক আইডেন্টিটিটা মুসলিমদের গৌরবঙ্গের শীর্ষবাদের যে আইডেন্টিটিটা, এই ডায়ালগ আকারে কিন্তু সব থেকে বেশি শুদ্ধভাবে আমরা পাচ্ছি নিহারুল ইসলামের মধ্যে। তিনি যেহেতু জঙ্গিপুর অঞ্চলের মানুষ এবং এই কমিউনিটিতে বিলং করেন, যেমন একটা গল্পের ভাঙা লণ্ঠনের গল্পটা শুরুই করছেন তিনি, ছড়িয়ে আসছে না কিনা সেই কোন সেকালে বকরিটা চড়াইতে দিয়ে গেছে চরের মাঠে, সাজ হয়ে এলো পথ পাত্তা নাই। এই যে শব্দগুলো বা মানে এর মধ্যে ইন্টোনেশনটা আরো সুন্দর। তো এই সব ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টেশনটা কিন্তু নিজামুল ইসলামের গল্পের মধ্যে আছে। সেই সঙ্গে গৌরবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদের যে বর্ডার এলাকা, সেইখানে কিভাবে বিএসএফ এর অত্যাচার, এই ভাঙা লণ্ঠনের গল্পে আমরা দেখতে পাচ্ছি 8 বছরের একটা বাচ্চা যার বাবা লম্পট বা থাকে না তার মায়ের সঙ্গে, আর তার মা কত কষ্টে আছে, সে ছাগল চড়াতে যাচ্ছে বর্ডার এলাকাতে, আহ, মানে ফেন্সের ভিতরে যে নোম্যান্স ল্যান্ড, যেখানে দুই দেশেরই জায়গা থাকে, সেইখানে 8 বছরের একটা মেয়েকে বিএসএফ কিভাবে আহ, তার সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তাকে অসুস্থ করে তার মারা যাচ্ছে, এই বিষয়টা নিয়েই কিন্তু গল্পটা আছে। তো সে যা হোক, এটা গেল নিহারুল সাহেবের একটাই। এবার চলে যায় আর একটু অনিল আচার্য, সরি, জয়ন্ত জোয়ারদার নামের একজন উপন্যাসিক এইভাবে এগোয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শেরশাবাদিয়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি কথা বলছেন। একটা জায়গাতে শুধুমাত্র আছে, সামনে একটা বাদিয়া মুসলমান পরিবার একটা স্টেশনের চিত্র দিচ্ছে, যেহেতু পরিযায়ী শ্রমিকরা স্টেশনের জমায়েতটা বেশি হয়, এখানে হচ্ছে সামনে একটা বাদিয়া মুসলমান, বাদিয়া মানে এখানে শেরশাবাদিয়া মুসলিম, ঘুমের ঘরে বাচ্চাটা সরতে সরতে অনেক দূর চলে গেছে, মায়ের হুঁশ নাই। এই প্রসঙ্গে মানে এ রাজ্যে বিভিন্ন জায়গায় যেমন উড়িষ্যা, আসাম বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, সেই প্রসঙ্গগুলো আছে। আর মানে এই বছরে যে ঘটনাগুলো ঘটছে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে মানে এই গল্পটার এই অংশটুকু আমার কাছে খুব কিন্তু ভাইটাল মনে হয়েছে, যে আগে যেমন ছিল এখনো তেমনি তারা পরিযায়ী আছে, অর্থাৎ তারা ভালনারেবল অবস্থাতেই আছে, কিন্তু মানে আরো বেশি হচ্ছে, যেহেতু তাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে পরিযায়ী শ্রমিক হওয়াটা। তো সেইখানে যে উড়িষ্যা আবার বিভিন্ন জায়গায় তাদের উপর যে অত্যাচার, কিংবা সরকারিভাবে যে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, পুশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু প্রসঙ্গগুলো এখানে মনে হচ্ছে যে এই গল্পটার ক্ষেত্রে একটু, যদিও সেই সময় এই অত্যাচারগুলো ছিল না যে সময় উপন্যাসটা লেখা হচ্ছে, কিন্তু এই প্রসঙ্গটা আসছে আর কি। মালদার বাদ্যে মুসলমানদের মাটি কাটার কাজে খুব সুনাম, উড়িষ্যার লোকদের পরে, এইসব গল্পগুলো আছে। আমরা শঙ্কর বসুর নাম সবাই জানি, আর তাঁর একটা চাঁদের বিয়ে, একটা
যে ফিকশন, সেইখানে শেরশাবাদিয়াদের প্রসঙ্গটা আছে। যেমন প্রচন্ড খরার সময় একটা বর্ণনা দিচ্ছেন, রেল লাইনের অগলে বগলে বাদিয়াদের চাষ, ওপার থেকে ঝেঁটিয়ে আসা রিফিউজি। এই যে রিফিউজি, এরা কিন্তু লোকাল, হয় মুর্শিদাবাদ থেকে মালদায় ঢুকেছে, অথবা পূর্ণিয়ায় ঢুকেছে, অথবা লোকাল ওখানকার। কিন্তু এই যে রিফিউজি বলে ওদেরকে একটা অনুপ্রবেশকারীর যে তকমা লাগানোর যে গল্পটা এখন যেটা বারবার করে উঠছে, ঝাড়খণ্ডের শেরশাবাদীদের উপরও কিন্তু এরকম পার্লামেন্টে কথা উঠেছিল। কিন্তু শঙ্কর বসুর মতন একজন ঔপন্যাসিক তিনি কিন্তু রিফিউজি বলে শব্দটা দিয়ে এদেরকে একটা তকমা দেওয়ার চেষ্টা করছেন। পূর্ণিয়ার খেতি কাম করে খাওয়া পুরনো বাসিন্দারা বলে বাদিয়া। আসলে শেরশাবাদ দিয়েছিল, কিন্তু এরা ব্যঙ্গ করে বাদিয়া শব্দটা দিয়েছে এদের। এইটা কিন্তু তিনি স্বীকার করছেন। এবং আর একটা মজার জিনিস দেখুন, অসুরের তাগত ধরে গতরে, মানে অসুরের সঙ্গে ফিজিক্যাল যে লেবার এবং তাদের যে সাহস এবং তাদের যে পরিশ্রম, এইটার সঙ্গে অসুরের সঙ্গে এই যে শব্দটা দিয়ে লিঙ্ক করা, এটা খুব মানে গুরুত্বপূর্ণ, যে কিভাবে ডেমোনাইজ করা হচ্ছে একটা কমিউনিটিকে। তার এটা কিন্তু এক্সাম্পল শঙ্কর বসু বা রাঘব বন্দ্যোপাধ্যায়, তার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলে যায় টুকরো টুকরো করে, ছোট ছোট করে বলি। নারায়ণ গঙ্গোপাধ্যায় আমি ঢুকছি, একজন উপন্যাসিক, বিখ্যাত উপন্যাসিক। তার একটা গল্পে বিহারের পূর্ণিয়া জেলার মধ্যে তিনি প্রেক্ষাপটটা দিয়েছেন হাঁস গল্পটার মধ্যে। আর সেইখানে শুরুর দিকে আর কি, যেখানে মানে একটা পিকনিক এবং পাখি ধরার জন্য একটা বিলের পাশে যাচ্ছে, সেইখানে একটা গ্রাম ঠিক এখানে নয়, ৮ মাইল দূরে একটা টিলার উপর প্রায় যাযাবর বাদিয়া মুসলমানদের খানকতে খোড়ো চালা, প্রায় যাযাবর, এই শব্দটা যুক্ত করা হয়েছে এদের সঙ্গে। এবং ওদের গ্রামের নাম হচ্ছে জলসা। তো এই জলসা নামটাকে তিনি ব্যঙ্গ করছেন যে তারই এই সম্মানিত নাম জলসা, হাসি পাবারই কথা। মানে কত ছোট করে দেখানোর তিনি চেষ্টা করছেন। এবং তার উপন্যাস লাল মাটি, সেইখানে বাদিয়াদের ব্যাপারটা খুব বিস্তারিত তিনি ডিল করেছেন, কিন্তু খুব নেগেটিভ ওয়েতে দেখিয়েছেন। লাল মাটি এখানে মূলত বরিন্দ এলাকার সঙ্গে কানেক্ট করা গল্পটা। লিখছেন খুন খারাপি করা বাদিয়া, এই শব্দটি যেমন পাচ্ছি। কাউকে বরদাস্ত করবার বান্দাই নয়, মানে এদের যে একটা চিত্রায়ন, এই যে আগে অসুর শব্দটা যেমন পেলাম আমরা একজন গল্পকারের কাছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু এদেরকে দেখাচ্ছে এখন টিভির চ্যানেলগুলোতে যে ব্যঙ্গা মানে টেরোরিস্ট করার যে চিত্রায়ন, যে পোর্ট্রেয়াল, সেই জিনিসটার মতো অনেকটাই এখানে করছেন। উদাহরণস্বরূপ জমিদারি আমলের গল্প এটা। সেই জমিদারি আমলের জমিদার, যে জমিদারের প্রসঙ্গটা এসে, পাঠান নেতা ফতেহ শাহ তার নাম, তাকেও খুব যে ভালো করে চিত্রায়ন করেছেন এরকম নয়। তার সম্পর্কে তিনি বলছেন পাঠানদের নেতা ফতেহ শাহ কালো কুচকুচে জোয়ান, মুখে পুরু গোঁফ, তার গোঁফের দুই প্রান্তে দংশন উদ্যত কাঁকড়া বিছের মতো, কাঁকড়া বিছার মতো ঊর্ধ্ব। তো এই যে বর্ণনা, কাঁকড়ার সঙ্গে পাঠান জমিদারের বর্ণনা, আর তার সঙ্গে পাঠানদের অনুগত সেনা হিসাবে কাজ করছে যে শেরশাবাদিয়া সম্প্রদায়, তাদের সম্পর্কে বলছেন একটা জায়গাতে স্টোরিওটাইপিক, মানে স্টেরিওটাইপ যেটা তিনি ক্রিয়েট করছেন পালনগর নামের জায়গাতে। বাদিয়া মুসলমান নামে এক শ্রেণীর দুর্দান্ত লোককে এনে বসিয়েছিলেন পালবুরুজের ভিতরে এক খণ্ড পতিত জমিতে, নামমাত্র খাজনা দেই, লাঠি ধরে, দাঙ্গা হাঙ্গামার সময়। হাত খুব পরিষ্কার বাদিয়াদের, হাঁসুয়ার কোপে এত সহজে মাথা নামিয়ে দেয় যে মুন্ডহীন মানুষটা টেরও পায় না কখন সে নিঃশব্দে মরে গেল। এই যে বর্ণনা, মানে টেরোরিস্ট বানানোর যে ব্যাপারটা, এটা আজকে নয়, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আমরা এই লাল মাটিতেও কিন্তু দেখতে পাচ্ছি। ছোট গল্প
তবে সব থেকে ভালো যিনি বর্ণনা করেছেন কম্পারেটিভলি, তিনি হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। তার দুটো গল্পের মধ্যে তিনি শেরশাবাদিয়াদের সরাসরি তুলে ধরেছেন। একটা গল্পের বন্যা, সেইখানে ব্রাহ্মণ শূদ্র শেরশাবাদিয়া আছে। শেরশাবাদিয়াদের সম্পর্কে তিনি এই রামদা বা হাস্যর প্রসঙ্গটা টেনেছেন ঠিকই, কিন্তু এদেরকে তিনি ভালো মানুষ হিসাবেও দেখিয়েছেন। যে সময় বিপদে আপদে, বিশেষ করে বন্যার সময় যেখানে আশ্রয় নিয়েছে, সেইখানে ব্রাহ্মণদের একজন বউ গর্ভবতী, তার আতুর ঘরটা নির্মাণ করার জন্য কেউ এগিয়ে আসছে না। সেখানে দেখা যাচ্ছে দুই শেরশাবাদিয়া সেখানে নিজেদের যে চাটাই, সেখানে সেই চাটাই দিয়ে তাদের ঘেরাও করে তাদের যে এইসব জিনিসগুলো তিনি কিন্তু তুলে ধরেছেন, যে এবং তাদের আইডেন্টিটি নিয়েও খুব সুন্দর করে বলেছেন। বিশেষ করে হিস্টোরিক্যাল যে অ্যাঙ্গেলটা, সেই প্রসঙ্গগুলো তিনি তুলেছেন। তিনি মুর্শিদাবাদের সঙ্গে এটাকে কানেক্ট করেছেন, নবাবদের সৈন্যদের সঙ্গে কানেক্ট করেছেন কিছুটা। আর একটা গল্প, যেটা পুরো গল্পটাই কিন্তু একজন শেরশাবাদিয়া ক্যারেক্টার সম্পর্কে, জল ভ্রমী, ওয়াটার ট্রাভেলার। সেই ওয়াটার ট্রাভেলার একজন শেরশাবাদিয়া, এবং বিশেষ করে জমিদারদের প্রয়োজন ছিল শেরশাবাদিয়াদের, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। পূর্ণিয়ার কোন একটা জেলায় উনি লিখছেন যে এদেশে কথাই বলে, গেরস্তকে জেরবার করতে হলে তাকে একটা হাতি কিনে দাও, আর দুষ্ট রায়তকে জেরবার করতে হলে পাশের জমিটা শেরশাবাদিয়াকে দাও। এরকম একটা কথা কিন্তু ওখানে ছিল আর কি। এবং শেষ জীবনে তাই পীরগঞ্জ কুঠির বুড়ি মেম, মানে ব্রিটিশ ল্যান্ডলর্ড, তার ওয়াইফ, মানে মারা গেছে তার ওয়াইফ, বুড়ি মেম স্থানীয় প্রজাদের সঙ্গে হেঁটে উঠতে না পেরে হাসানুর শেরশাবাদিয়াকে আনিয়াছিলেন এখানে গঙ্গার বুকের ভৈঁসদিয়ারার চর থেকে, আজ থেকে 50 বছর আগে। তো তিনি বিভিন্নভাবে মানে ভালোভাবে প্রেজেন্ট করছেন, যদিও সেখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্টেরিওটাইপ আছে। আমি বাকি আমার যে পড়াগুলো সেগুলো নিয়ে চর্চা করছি না, আমি এখানে শেষ করছি। শুধু এটুকুই বলবো যে এই স্টাডিগুলো কিন্তু হতো না যদি আমরা একটা মুভমেন্টের মধ্যে না থাকতাম, সংস্কৃতি মানে চর্চার মধ্যে না থাকতাম। তো শেরশাবাদী বিকাশ পরিষদ শেরশাবাদিয়া নিয়ে যেমন কাজ করছে, তেমনি খোট্টা মুসলিম এবং খোট্টা হিন্দু দুটোকে নিয়েও কাজ শুরু করেছে খোট্টা ভাষা সংরক্ষণ সমিতি বলে একটা সংগঠন মালদাতে। তো যাই হোক, আমি আশাবাদী যে এই চর্চার মাধ্যমে কিছুটা হলেও আমরা কিন্তু তুলে ধরতে পারবো, এবং আমাদের বিভিন্ন বই টইগুলো চেষ্টা করছি সংগঠনের তরফ থেকে বের করার। তো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেখানে যে মুসলিম পরিচিতির মধ্যেও আবার নানা রকম স্তর বিন্যাস আছে, সেটা তিনি উল্লেখ করেছেন। যেমন ধরুন মাঝহাবি বিভাগ আছে, তারপরে এই যে শেরশাবাদিয়া, সূর্যাপুরী, খোট্টা, এইসব নানান পরিচিতির দ্বন্দ্ব সেগুলো আছে, এবং কিভাবে এই খোট্টা, শেরশাবাদিয়া ভাষা এবং সূর্যাপুরী এগুলোর মধ্যে দিয়ে কেমন করে ওই অঞ্চলের ভাষা এবং সংস্কৃতি এবং মানুষ কিভাবে প্রান্তিক পজিশনে চলে যাচ্ছে, মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, সেটা তিনি আমাদের সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সেখানকার যে নানা রকম সাংস্কৃতিক যে ফর্ম আছে, আলকাপ এবং গম্ভীরার কথা, যেটা 1938 সালে এম.ও. কার্টার ওই ব্রিটিশ সাহেব ওই অঞ্চলে ঘোরার সময় লক্ষ্য করেছিলেন। খুব চমৎকার বর্ণনা দিয়েছিলেন যে আলকাপ এবং গম্ভীরার যে ফর্ম, সেটা শেষের দিকে উচ্চারণের একটু লম্বা টানা হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে যে সাধারণ বাঙালি সংস্কৃতি থেকে এর একটা আলাদা রূপ আছে, সেইটা ওই সাহেবেরও নজরে পড়েছে। এটা আমাদের কাছে খুব অবাক লাগে। এছাড়া তিনি সৈয়দ মুস্তাফা সিরাজের কয়েকটি উপন্যাসের কথা বলেছেন, গল্পের কথা বলেছেন। সেখানে কিভাবে এই যে মুসলিম গায়করা আলকাপের যারা শিল্পী, আলকাপ কেপে মায়ামৃদঙ্গ উপন্যাসের কথা এসেছে। সেই ওই যে পদ্মা এবং গঙ্গার মাঝখানে যে অঞ্চল, বাগি অঞ্চল বলে তিনি তাকে বর্ণনা করেছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি শেরশাবাদিয়া অঞ্চলেরই সাহিত্যের মানুষদের বর্ণনা।
নিহারুল ইসলামের আরেকটা গল্পের কথা বলেছেন, ভাঙা লণ্ঠনের গল্প, যেখানে তিনি এই যে স্বেচ্ছাবাদিয়া মানুষদের উপরে বিএসএফ কিভাবে অত্যাচার করছে বর্ডার এলাকাতে। অবশ্যই সেখানে প্রান্তিকদেরও, প্রান্তিক মহিলাদের উপর অত্যাচার বিএসএফ এর, সেই গল্পগুলোর মধ্যে আছে। এছাড়া জয়ন্ত জোয়ারদারের কথা আছে, যিনি শেরশাবাদিয়া সম্প্রদায়ের মানুষরা এই যে পরিযায়ী শ্রমিকরূপে এখন চলে যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে পশ্চিমবঙ্গের বাইরে তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে, সেই গল্পগুলো কিছুটা ওখানে আছে। আর শঙ্কর বসু এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথাও তিনি উল্লেখ করেছেন। এরা শেরশাবাদিয়া খোট্টা মানুষদেরকে নিয়ে গল্প লিখেছেন ঠিকই, কিন্তু এদের মধ্যে ভাষা ব্যবহারের মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এই যে স্টিরিওটাইপিং করা, যে তারা এক ধরনের হিংসাকে তারা মানে হিংস্র একটা জাত। একটা যদি মানে ধরুন উদাহরণ আছে যে তারা হাসুয়া দিয়ে যে কোনো সময় একটা মানুষের মুন্ডু কেটে ফেলতে পারে। একজন শেরশাবাদিয়া মানুষকে বর্ণনা করা হচ্ছে অসুরের তাবৎ তার মধ্যে আছে, অর্থাৎ অসুরের সঙ্গে তুলনা করছে এইভাবে। এবং রিফিউজি, যদিও তারা ওখানকার স্থানীয় লোক, কিন্তু তারা কোথা থেকে, পূর্ণিয়া থেকে বা অন্য জায়গা থেকে রিফিউজি হয়ে এসছে, রিফিউজি বলে তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা, এই ধরনের স্টিরিওটাইপিং আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতন তথাকথিত বিখ্যাত লেখক, তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এই খুন খারাপি করাটাই যেন এদের স্বভাব, খুন খারাপি করা বাদিয়া, এই একটা শব্দ ব্যবহার করছেন, এবং কাউকে বরদাস্ত করা এদের স্বভাব নয়। জমিদার তার পাঠান নেতাকে নিয়ে এসছে, সেই পাঠান লাঠিয়ালের বর্ণনা হচ্ছে কালো কুচকুচে চেহারা এবং কাঁকড়া বিচ্ছের মতো তার গোফের যে দুটো, একটা অদ্ভুত ভয়ঙ্কর একটা চেহারা, যাদের মধ্যে সত্যি বলতে কি সাধারণ ভদ্র মানুষের কোনো লক্ষণ দেখা যায় না। একমাত্র ব্যতিক্রম হতে পারে যে তিনি বলেছেন আমাদের সতীনাথ ভাদুরীর কথা। সতীনাথ ভাদুরী এই প্রান্তিক মানুষদের নিয়ে অনেক উপন্যাস লিখেছেন, ফলে হয়তো তার দু একটা গল্পের মধ্যে একটুখানি, যাকে আমরা বলতে পারি সহানুভূতির সঙ্গে শেরশাবাদিয়া মানুষদের উপস্থাপনা কিছুটা হয়তো দেখা যাচ্ছে। এটুকুই, যদি মানে যথাভাবে এইভাবে তিনি এখন শেরশাবাদিয়া খোট্টা সূর্যাত্রী এই ধরনের যে মানুষ যাদেরকে আমরা তাদের এইভাবে পরিচিতি করার চেষ্টা করছি, তাদের মধ্যে কিভাবে এই সংকট, কিভাবে ভালনারেবিলিটি শিকার হচ্ছে, এমনকি সাহিত্যের যে উপস্থাপনা, যে রিপ্রেজেন্টেশন, কারণ তারা নিজেরা তো নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে না। আমাদের এই গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা মনে পড়ে যায়, ক্যান দি সাবলটার্ন স্পিক, তাহলে তারা তো পাচ্ছে না, তাদের হয়ে যারা কথা বলিয়ে দিচ্ছে তাদের মধ্যে এই যে রিপ্রেজেন্টেশন, ভেতরে যে পলিটিক্স আছে, যে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, তারা কিভাবে মানে অসুর, তারা কিভাবে কালো কুচকুচে চেহারা, কাঁকড়া বিচ্ছের মতন এবং ভয়ঙ্কর হিংস্র হাসুয়া দিয়ে যে কোনো সময় কেটে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। যদি এইসব জমিদাররাই কিন্তু তাদেরকে এইসব কাজে লাগিয়েছে, তো সেই পলিটিক্সের কথাও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একটা কি বলা যেতে পারে, একটা খুব আশাজনক ছবি তো আমরা দেখতে পাচ্ছি না। একটা দুটো ব্যতিক্রম হয়তো নিহারুল ইসলামের কোনো গল্প বা সতীনাথ ভাদুরী। এইভাবে তিনি এই যে শেরশাবাদিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে মানুষদেরকে কিভাবে সাহিত্য শিল্পের মধ্যে, আলকা গম্ভীরা গানের মধ্যে, উপন্যাসে, গল্পে উপস্থাপনা করা হয়েছে, সেটা আমাদের সামনে তুলে ধরে। তো খুব চমৎকার উপস্থাপনা, তাড়াহুড়ো করলেও তিনি আমাদেরকে তার যে বক্তব্যের মূল স্পিরিটটা আমরা বুঝতে পারলাম। এখন এই বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আরো কিছু মন্তব্য থাকে সেটাও করতে পারেন, আমরা সেটার জন্য আপনি পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন বললেন, যেটা সতীনাথ ভাদুরীর কথা বললেন, আমার একটা উপন্যাসের কথা মনে পড়ে গেল, ধরাই চরিত মানুষ। আর রামচরিত মানুষ কিন্তু লিখছেন না, সে তুলসীদাসের রাবণকে রামচরিত মানুষ বলা হয়, আর সতীনাথ ভাদুরী লিখছে ধরাই চরিত মানুষ।
মানে সে মার্জিনালাইজ একজন কি বলবো, খেটে খাওয়া একটা মানুষকে নিয়ে বা যার কেউ নেই, অনাথ পড়ে থাকা সেরকম একটা মানুষকে নিয়ে নিচ্ছে। তাই যেহেতু সে মার্জিনালাইজ পয়েন্ট অফ ভিউ থেকে নিচ্ছে, তাদেরকে সেইভাবে তুলে ধরতে পারছে, মানে একটা কি বলবো একটা সুযোগ দিতে পারছে। অন্যদিকে সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় বা ওনারা হয়তো সেই আপার ক্লাস মেন্টালিটি থেকে হয়তো বেরিয়ে এসে ওনাদের জায়গায় ওই মার্জিনালাইজ পিপলদের জায়গায় হয়তো নিজেদেরকে বসাতে পারে, তার জন্য হয়তো হ্যাঁ, সেজন্যই আমি নেগেটিভ বললাম যে সুচিত্রা ভাদুরী তো একটি ব্যতিক্রমী সাহিত্যিক। হ্যাঁ, তার প্রধান সাহিত্য উপন্যাসই হচ্ছে ঢোড়াই চরিত মানুষ, এবং ঢোড়াইয়ের যে ঢোড়াইকে একটা নায়ক বানিয়ে একটা অত বড় উপন্যাস লেখা, এটা আমরা বাংলা সাহিত্যে খুব একটা দেখতে পাই না। যদিও তার জাগরী উপন্যাস কিন্তু স্বাধীনতা আন্দোলনে যারা গান্ধীবাদী নেতা, গান্ধীবাদী রাজনীতি করছে সেইগুলোকে নিয়ে লেখা, কিন্তু ঢোড়াই একটা বাংলা সাহিত্যের ইতিহাসই একটা ব্যতিক্রম। তো তার ফলে সতীনাথ ভাদুরীর থেকে আমরা আশা করতেই পারি যে তিনি শেরশাবাদিয়া খোট্টা বা এই ধরনের প্রান্তিক মানুষকে যথাযথ ভাবে উপস্থাপনা করবে, এটা সেই মর্যাদার সঙ্গে হয়েছে। Thank you. Thank you, Professor.